জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড থেকে ফার্স্টে তোমার শিখতে হবে জৈব অ্যাসিডের মধ্যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয়, অর্থাৎ জৈব অ্যাসিডের সক্রিয়তা। এটা থেকে এমসিকিউ তো প্রশ্ন আসবে, আবার এখান থেকে গতে বা ঘতেও প্রশ্ন থাকবে। প্রশ্ন এরকম করে যে CH3 CH3 COOH, এই তিনটার মধ্যে কোন অ্যাসিডটা বেশি সক্রিয়? তো অ্যাসিড কেন অ্যাসিড, ওইটা যদি দেখি যে যে সি ডাবল বন্ড ও এইচ, ধরো মিথানোয়িক অ্যাসিড, ও অ্যাসিড কেন, বা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড সে অ্যাসিড কেন, মানে সে এইচ প্লাস কেন দান করে? এর কারণ হলো এই অ্যাসিডের দিকে খেয়াল করলে দেখো যে কার্বনের এবং অক্সিজেনের মধ্যে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই বন্ধনটা ভেঙে যায়। ভেঙে গেলে অক্সিজেন ডেল মাইনাস হয়, কার্বন ডেল প্লাস হয়। তখন কার্বন কি করে, তার পার্শ্ববর্তী পরমাণু অক্সিজেন থেকে ইলেকট্রন টান দেয়। তখন অক্সিজেন ইলেকট্রন হারানোর ফলে সে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে সেটা পূরণ করে এবং হাইড্রোজেনকে এইচ প্লাস আকারে বের করে দেয়। তো আলটিমেটলি যা দেখলাম যে ওই অ্যাসিডটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে যার এই কার্বনের পজিটিভিটি বেশি। এই কার্বনের পজিটিভিটি যত বেশি হবে, কার্বন অক্সিজেন থেকে ইলেকট্রন তত দ্রুত টান দিবে। আর অক্সিজেন তখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে হাইড্রোজেনকে এইচ প্লাস আকারে বের করে দিবে। এই টানটা কোন জায়গায় বেশি হবে, যে জায়গায় পজিটিভ বেশি হবে। তবে কোথায় পজিটিভ বেশি সেটা খেয়াল করতে হবে। প্রথম যৌগটাতে কার্বন, এখানে পজিটিভ পজিটিভ পজিটিভ, বাট পজিটিভটা বেশি কোথায়? এখানে আছে হলো হাইড্রোজেন, কিন্তু তার পাশের যে পরমাণু, এখানে পাশের যে কার্বন, এখানে আছে হলো CH3, আর এখানে আছে C2H5। তো অ্যালকাইল গ্রুপ যারা আছে, এই অ্যালকাইল গ্রুপ এরা হলো ইলেকট্রন দাতা, ফলে এরা হলো ইলেকট্রন দান করে। ফলে এই পজিটিভটা কিছুটা কমে যাবে। আর এই যেহেতু অ্যালকাইল গ্রুপটা বড়, সে আরো বেশি ইলেকট্রন দান করবে, এই পজিটিভ আরো বেশি কমে যাবে। তাহলে পজিটিভ সবচেয়ে বেশি হইলো মিথানোয়িক অ্যাসিডে। পজিটিভ সবচেয়ে বেশি হলো মিথানোয়িক অ্যাসিডে। এই কারণে সে অক্সিজেন থেকে ইলেকট্রন খুব দ্রুত টান দিবে এবং হাইড্রোজেনকে এস প্লাস আকারে বের করে দিবে। এই কারণে মিথানোয়িক অ্যাসিড বেশি অম্লীয়, তারপর ইথানোয়িক অ্যাসিড, আর সবচেয়ে কম হলো প্রোপানোয়িক অ্যাসিড। এই জন্য বলা হয় যে এই অ্যালকাইল গ্রুপের আকার বাড়লে আকার বাড়লে অম্লধর্মিতা কমে, অম্লধর্মিতা কমে। এবার আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে যে ClCH2COOH, এই ক্লোরো ইথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড, এই দুটোর মধ্যে কে বেশি অ্যাসিডিক? একটা হইলো এইখানে ক্লোরিন আছে, একটা হইলো সি ডাবল বন্ড ও এইচ, এখানে আছে CH2, এখানে আছে Cl, আর একটা হইলো CH3 C ডাবল বন্ড ও এইচ। তো দেখি যে টান কোন জায়গায় বেশি। কার্বন যদি যথারীতি পজিটিভ, কার্বন ডাবল বন্ড অক্সিজেনের ইলেকট্রন অক্সিজেন তার দিকে টেনে নিছে, ফলে কার্বন হইছে পজিটিভ, কার্বন পজিটিভ। এই পজিটিভ কার্বন অক্সিজেন থেকে ইলেকট্রন টান দিবে, তো ওই জায়গায় টান দিবে বেশি যে জায়গায় কার্বন বেশি পজিটিভ। তো এখানে একটা Cl আছে, এই Cl এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, 3.0। সে কি করে, ইলেকট্রন টান দেয় এই কার্বন থেকে। তখন এই কার্বন তার পাশের কার্বন থেকে টান দেয়, আলটিমেটলি এদিকে একটা টান পড়ে কার কারণে, Cl এর কারণে, কারণ Cl হলো অধিক তড়িৎ ঋণাত্মক। অর্থাৎ কার্বনের পজিটিভিটি বেড়ে যায়। এদিকে যেখানে কার্বনের অক্সিজেন থেকে ইলেকট্রন টান দেওয়ার কথা, সেখানে ক্লোরিন সমস্ত ইলেকট্রন টান দেয়। ফলে কার্বন অনেক বেশি পজিটিভ হয়ে যায়, সেই কারণে অক্সিজেন থেকে ইলেকট্রন দ্রুত টান দিয়ে এইচ প্লাস আকারে বের করে দেয়। এই কারণে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড থেকে বেশি সক্রিয়। অপরদিকে CH3 ইলেকট্রন দান করে, ফলে পজিটিভ আরো কমে যায়। এগুলো পরীক্ষা আসে, পরীক্ষায় ভালোই আসে। তো অ্যাসিডের সক্রিয়তাটা বুঝতে পারছো? তাহলে একটা সামারি করতে পারি যে H, COOH,
এর চাইতে বেশি অম্লীয় হইলো না, এর চাইতে আরো কম অম্লীয়? সবার শেষে হইলো CH3 COOH। এর চাইতে আর একটু বেশি অম্লীয় হইলো Cl CL CH2 COOH। এর চাইতে আর একটু বেশি অম্লীয় Cl2CH3COOH। এর চাইতে আরো বেশি অম্লীয় CCl3COOH। আর আরেকটা হলো CH3COOH এইটা। আর হলো HCOOH এইটা। C2H5COOH। অ্যালকাইল গ্রুপের আকার বাড়লে অম্লধর্মিতা কমে। আর আলফা কার্বনে, এই কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বন আলফা কার্বনে হ্যালোজেন আসলে অম্লধর্মিতা বাড়ে। তো ওইখানে একটা লাইন লিখছিলাম যে অ্যালকাইলের আকার বাড়লে অম্লধর্মিতা বাড়ে, অম্লধর্মিতা কমে। তাহলে আরেকটা লাইন লিখে দিই যে আলফা কার্বনে হ্যালোজেন থাকলে অম্লধর্মিতা বাড়ে। এই তো শেষ। এরপরে হলো তোমার যথারীতি জৈব অ্যাসিডের প্রস্তুতি, জৈব অ্যাসিডের বিক্রিয়া। আমাদের জৈব অ্যাসিডের প্রস্তুতি ম্যাক্সিমাম প্রস্তুতি আগেই পড়ছো, যেমন অ্যালকোহল থেকে, ROH থেকে। অ্যালকোহলকে যদি জারণ করো তাহলে পাবা এখান থেকে জৈব অ্যাসিড K2CR2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। কোন একটা জারক ব্যবহার করবা, অ্যালকোহল জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে। 2 নম্বর RCN থেকে, এটা পড়ছো অ্যালকাইল হ্যালাইড টপিকে। 3 নম্বর গ্রিগনার্ড থেকে, এটা গ্রিগনার্ড বিকারকে পড়ছো, গ্রিগনার্ড থেকে। আচ্ছা, এরপর আসলে অ্যাসিডের বিক্রিয়া। 1 নম্বর অ্যাসিড শনাক্তকরণ। অ্যাসিডকে শনাক্ত করতে পারবা দুই ভাবে। এক হলো লিটমাস পেপার। লিটমাস পেপার অ্যাসিড হইল নীলকে লাল করে, নীল লিটমাসকে অ্যাসিড লাল করবে। 2 নম্বর বিক্রিয়ার সাহায্যে শনাক্ত করবা। এটা হলো তোমার অ্যাসিড শনাক্তকারী বিক্রিয়া, অ্যাসিড শনাক্তকারী বিক্রিয়া। প্রথমত যে অ্যাসিড আছে কিনা জানার জন্য ওই পাত্রের মধ্যে যোগ করা হয় হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো যদি অ্যাসিড থাকে তাহলে অ্যাসিড এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করবে। তাহলে অ্যাসিড এবং ধাতব বাইকার্বনেট বিক্রিয়া করে উৎপন্ন করা লবণ CH3COO তৈরি করে পানি, আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইলো, এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইলো, এটা দিয়ে মূলত আমি অ্যাসিডকে শনাক্ত করব। কিভাবে? এই কার্বন ডাই অক্সাইডকে আমি চালনা করব চুনের পানির মধ্যে। চুনের পানি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং এই কার্বন ডাই অক্সাইড এই যে চুনের পানি, এই চুনের পানিকে ঘোলা করে দিবে। কেন? কারণ সে তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেট, যেটা কিনা অদক্ষেপ, যেটা কিনা পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এটা অদক্ষেপ তৈরি করে, ফলে পানিটা ঘোলা হয়ে যায়। এবং এই টেস্টটা ল্যাবরেটরিতেও করা হয়, ল্যাবেও করা হয়, মানে তোমাদের আছে আর কি প্র্যাকটিক্যালে। তো যখন করবা তখন কিভাবে করবা? তখন দেখবা যে তোমার একটা এরকম পাত্র থাকবে। এই পাত্রের মধ্যে আবার এরকম এরকম জোড়া দেওয়া থাকে, মানে খুব, এই পাত্রটা মানে যেন কোনো গ্যাস ট্যাস বের হয়ে যেতে না পারে, এখানে একটা চাবি থাকে। আচ্ছা, এই হলো অবস্থা। আর পাশে আরেকটা পাত্র নিতে হবে তোমার। এই পাত্রে খালি, এই পাত্রের মধ্যে কিছু না, এই পাত্রের মধ্যে কি আছে? চুনের পানি। চুনের পানি আছে। আর এইটা দেখতে এমন হবে, এরকম একটা পাইপ বের হয়ে থাকবে, হ্যাঁ, এরকম একটা পাইপ বের হয়ে থাকবে। আর এখানে একটা চাবি সিস্টেম, না চাবি সিস্টেম থাকে না, চাবি সিস্টেম থাকে না। এইখানে একটা মুখা থাকে আর কি, বা হাত দিয়ে চাপ দিয়ে আটকায় রাখা যায়। তো যেটা করবা যে এর মধ্যে তুমি যোগ করবা ক্যালসিয়াম, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এর মধ্যে অ্যাসিড আছে কিনা সেই সলিউশনটা দিবা। এবং অ্যাসিড
আছে কি নাই সেটা এটার মধ্যে রাখবা, যে ওটার মধ্যে এসিড আছে কি নাই, যেটা তুমি সন্দেহ করতেছো যের মধ্যে এসিড আছে নাকি এসিড নাই। দেন এর মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে যোগ করবা। তাহলে এইটা ওই যে এসিড আছে এই এসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডটা এর মাধ্যমে আসবে, আটকায় থাকবে, চাপ দেওয়া রাখার কারণে বের হইতে পারবে না। এই পাইপটাকে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিবা, এই দ্রবণের মধ্যে ডুবাই দিবা, এই দ্রবণের মধ্যে চুনের পানি দ্রবণের মধ্যে ডুবাই দিবা। যদি এখানে অ্যাসিড থেকে থাকে সেখান থেকে কার্বন অ্যাসিড তৈরি হবে, ওই কার্বন অ্যাসিড যা চুনের পানিকে ঘোলা করবে। তাহলে চুনের পানি যদি ঘোলা হয় তার মানে এখানে অ্যাসিড আছে, আর চুনের পানি যদি ঘোলা না হয় তার মানে এখানে অ্যাসিড ছিল না। এই জন্য এটা বলা হয় অ্যাসিড আইডেন্টিফিকেশন টেস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আচ্ছা এরপরে হলো আসলে অ্যাসিড আইডেন্টিফিকেশন টেস্ট। 3 নাম্বার, বিজারণ। এটাও পড়ছো আগে। অ্যাসিডকে দুর্বল বিজারণ করলে হবে হলো অ্যালডিহাইড, আর অ্যাসিডকে যদি সবল বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের সাহায্যে, তাহলে ওইখান থেকে পাওয়া হলো অ্যালকোহল। এবার হচ্ছে 4 নাম্বার, হেল ভোলহার্ট, হেল ভোলহার্ট জেলি নিষ্ক্রিয় বিক্রিয়া, জেলি নিষ্ক্রিয় বিক্রিয়া, হেল ভোলহার্ট জেলি নিষ্ক্রিয় বিক্রিয়া। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এর সংক্ষেপে বলা হয় HVZ রিয়েকশন। পরীক্ষা এত বড় নাম দিয়ে আসতে দেখি নাই, পরীক্ষা প্রশ্ন আসে এইভাবে, HVZ রিয়েকশনটা লেখো, মানে নিচের কোনটা, এমসিকিউ তে আসে প্রচুর। তাহলে HVZ রিয়েকশন, হেল বোলহার্ট জেলেনস্কি রিয়েকশনকে নর্মালি আমরা HVZ দ্বারা প্রকাশ করি, হেল বোলহার্ট জেলেনস্কি। HVZ রিয়েকশন এটা কি? এটা হলো যে তুমি অ্যাসিড CH3COOH, অ্যাসিডের মধ্যে তুমি ক্লোরিন চালনা করবা লাল ফসফরাসের উপস্থিতিতে। তাহলে এখান থেকে একটা ক্লোরিন গিয়ে আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিবে। তো আলফা কার্বন কোনটা? এই কার্বনটার নাম হইলো আলফা কার্বন। এই আলফা কার্বন থেকে সরাবে, তাহলে একটা ClCH2COOH। আবার পুনরায় তুমি যদি এই যে Cl, এই যে এর মধ্যে আবার ক্লোরিন যোগ করো, আবার ক্লোরিন যোগ করলা লাল ফসফরাসের উপস্থিতিতে, তখন আবার হবে Cl2CH3OH। আবার ক্লোরিন যোগ করলে আর এবার তৈরি হবে ফাইনালি CCl3COOH। আর দেওয়া যাবে না, সমস্ত আলফা কার্বনের হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। আচ্ছা এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের মেইন বিক্রিয়া। এবার চলে যাব কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক গুলো আছে। অ্যাসিডের যে সন্তান আছে, অ্যাসিডের 4টা সন্তান বা জাতক। এক হলো অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড হ্যালাইট, প্রথমত হলো অ্যাসিড হ্যালাইট, এরপর অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যাস্টার, লাস্ট হইলো অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড হ্যালাইড হইলো আর সি ডাবল বন্ড, এসিড থেকে OH কে সরায় যদি একটা হ্যালোজেনকে নিয়ে আসো এর নাম হলো এসিড হ্যালাইড। এসিড অ্যানহাইড্রেট হলো পাশাপাশি দুইটা এসিড থেকে এখনো পানি বের করে তাদেরকে যদি পরস্পর যুক্ত করো, এটা বলা হয় এসিড অ্যানহাইড্রাইট। এসিড অ্যাস্টার হইলো এই যে এসিড ছিল আর সি ডাবল বন্ড OH, এই এসিড থেকে এই হ্যালোজেনকে সরায়া একটা অ্যালকাইল গ্রুপকে নিয়ে আসবা, এটা হলো এসিড অ্যাস্টার। এসিড অ্যামাইড হইলো এসিডের OH গ্রুপকে সরায়া একটা অ্যামিনো গ্রুপকে নিয়ে আসা, এই হলো এসিড অ্যামাইড। এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এসিড হ্যালাইড, তারপর এসিড অ্যানহাইড্রাইড, তারপর এসিড অ্যাস্টার, আর তারপর হলো এসিড অ্যামাইড। তাহলে এর নাম হলো এসিড জাতকের সক্রিয়তা। এটা পরীক্ষায় আসে MCQ তে। আচ্ছা সক্রিয়তা শিখলে, এবার হলো এসিড জাতকের বিক্রিয়া শিখবো। তো অনেকগুলো বিক্রিয়া আমি একটু পরে লিখবো, সবগুলা বিক্রিয়া। তবে সবগুলা বিক্রিয়া লেখার আগে এই সবগুলা বিক্রিয়া একটা ছকের সাহায্যে যে পারা যায় আর কি।
এই ছকটাকে শিখাবো, তারপরে দেখবা যে এই ছকের মাধ্যমেই আমি সবগুলা বিক্রিয়া লিখবো, অনেকগুলা বিক্রিয়া। তো একটা ছক পারলে সবগুলাই পারা যায়। ছকটা ফার্স্টে আঁকি। ধরো R C OOH, এটা তো অ্যাসিড। এই অ্যাসিডের মধ্যে তুমি যদি PCl5 যোগ করো, বা HX যোগ করো, বা PCl3, বা SOCl2, ওই যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানোর সময় তুমি পাঁচটা রিয়েকশন করছো, ওই পাঁচটা যে কোনো একটা দিলেই এনে হবে। তাহলে এখান থেকে একটা ক্লোরিন গিয়ে এই OH কে সরাই দিবে, সি ডাবল বন্ড Cl, এই তৈরি করলো অ্যালকাই, এটা হলো তোমার অ্যাসিড হ্যালাইড। এবার তুমি যদি অ্যাসিড অ্যানহাইড্রেট বানাইতে চাও, তাহলে এখানে যোগ করবো আরে কোনো অ্যাসিড, R', C OOH। তাহলে এইখান থেকে পাবা হইলো R, C ডাবল বন্ড O, C ডাবল বন্ড বন্ড R'। আচ্ছা, এবার তুমি যদি অ্যাসিড অ্যাস্টার বানাইতে চাও, তাহলে অ্যাসিড অ্যাস্টার বানানোর জন্য এখানে যোগ করবা হইলো অ্যাসিড অ্যাস্টার। তাহলে অ্যাসিড অ্যাস্টার বানানোর জন্য যোগ করবে অ্যালকোহল, R', OH। অ্যালকোহল যোগ করলে এখান থেকে পাবা R, C ডাবল বন্ড O, O বন্ড R'। 4 নাম্বার হইলো যদি অ্যামোনিয়া যোগ করে হিট দাও, তাহলে এখান থেকে পাবা R, C ডাবল বন্ড O, NH2, অ্যাসিডামাইড। এই চারটা ভালো করে মুখস্থ করতে হবে। যে এসিড এর মধ্যে যদি তুমি PCl5 দাও, তাহলে তুমি পাবা এসিড হ্যালাইড। আর যে কোনো তুমি যদি অ্যালকাইল হ্যালাইড, মানে এসিড হ্যালাইড বানাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি HX দিবা। তুমি যদি এসিড ব্রোমাইড বানাইতে চাও, তাহলে HBr দিবা। তুমি যদি এসিড আয়োডাইড বানাইতে চাও, তাহলে তুমি HI দিবা। যদি আরেকটা এসিড যোগ করো অ্যানহাইড্রেট পাবা, যদি একটা অ্যালকোহল যোগ করো এস্টার পাবা, যদি অ্যামোনিয়া যোগ করো পাবা হলো অ্যামাইড। আচ্ছা, এবার মনে রাখবা যে কম সক্রিয় থেকে অধিক সক্রিয় তৈরি করা যায় না। তাহলে এসিড হ্যালাইড তো সবচেয়ে বেশি সক্রিয়, এই যে সক্রিয়তার একটু আগে দেখছিলাম আর কি। সবচেয়ে বেশি সক্রিয় এসিড হ্যালাইড, তারপরে অ্যানহাইড্রাইড, তারপরে অ্যাস্টার, আর সবচেয়ে কম সক্রিয় অ্যামাইড। তো এখন এই এসিড হ্যালাইড থেকে তুমি এসিড অ্যানহাইড্রাইড বানাইতে পারবা, কারণ হ্যালাইড বেশি সক্রিয়, অ্যানহাইড্রাইড কম সক্রিয়। আবার অ্যানহাইড্রাইড থেকে অ্যাস্টার বানাইতে পারবা, অ্যাস্টার থেকে অ্যামাইড বানাইতে পারবা। কিন্তু তুমি অ্যাস্টার থেকে হ্যালাইড বানাইতে পারবা না, কারণ অ্যাস্টার হইল নিচে, কম সক্রিয়। হ্যালাইড হইল বেশি সক্রিয়। কম সক্রিয় থেকে বেশি সক্রিয় বানানো যায় না। এবার দেখো নিচে যে বিক্রিয়াগুলো আমি এখন লিখবো, এই বিক্রিয়াগুলো আমি এই যে ছকের সাহায্যে বলি। তাহলে একটু পরে আমার হেডলাইন কি হবে? এসিড হ্যালাইড, এরপরে কি প্রস্তুতি। তাহলে এসিড হ্যালাইডকে কি কিভাবে বানানো যায়? এই যে এসিডের মধ্যে তুমি যোগ করবা PCl5, তুমি পাবা এসিড হ্যালাইড। নিচের কোনোটা থেকে এসিড হ্যালাইড বানানো যাবে না, তাই এসিড হ্যালাইডের প্রস্তুতি একটাই। এবার আসো এসিড হ্যালাইডের বিক্রিয়া। তাহলে এসিড হ্যালাইড থেকে তুমি এসিড অ্যানহাইড্রেট তৈরি করতে পারবা। কি যোগ করবা? এসিড যোগ করবা। এসিড হ্যালাইড থেকে তুমি অ্যাস্টার তৈরি করতে পারবা। কি যোগ করবা? অ্যালকোহল যোগ করবা। এসিড হ্যালাইড থেকে তুমি অ্যামোনিয়া বানাইতে পারবা। কি যোগ করবা? অ্যামোনিয়া যোগ করবা। এরপরে টপিক কি লিখবো? এরপর টপিক লিখবো ধরো এসিড অ্যানহাইড্রাইট এর প্রস্তুতি। তাহলে এসিড অ্যানহাইড্রেট কে বানাইতে পারবা এসিডের মধ্যে এসিড যোগ করে, আবার এসিড হ্যালাইডের মধ্যে এসিড যোগ করে। এবার যদি বলি এসিড অ্যানহাইড্রেটের বিক্রিয়া, তাহলে এসিড অ্যানহাইড্রাইট থেকে তুমি বানাইতে পারবে এসিড অ্যাস্টার। এসিড অ্যানহাইড্রেট থেকে তুমি বানাইতে পারবে এসিড অ্যামাইড। আচ্ছা, এই ছকের ব্যাপারটা বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো আমি এখন লিখবো লিখবো আর কি। তো এই তার আগে হলো তোমার ওই এসিডের প্রস্তুতি কই বললাম। এসিডের আরেকটা প্রস্তুতি অ্যাড করা যায়, 4 নাম্বার। যে এসিড জাতক যারা আছে, এসিড জাতক,
এই এসিড জাতকের মধ্যে, এই যে জাতকগুলো শিখলাম একটু আগে, এই এসিড জাতকের মধ্যে তুমি যদি পানি যোগ করো তাহলে তুমি এখান থেকে এসিড পাবা। তাহলে ধরো যে তোমার এখান থেকে, তোমার কখনো দেখা গেছে অ্যামাইড থেকে হ্যালাইড বানাইতে হবে, অ্যামাইড থেকে হ্যালাইড, তাহলে অ্যামাইড থেকে তুমি তো হ্যালাইড সরাসরি বানাইতে পারবা না। সেক্ষেত্রে অ্যামাইডের মধ্যে পানি যোগ করবা, অ্যামাইডে পানি যোগ করলে আবার অ্যাসিড পাবা, সেই অ্যাসিডের মধ্যে আবার PCl5 যোগ করবা, দেন তুমি পাবা হলো অ্যাসিড হ্যালাইড। তাহলে প্রত্যেকটা জাতকের মধ্যে পানি যোগ করলে আবার পুনরায় অ্যাসিড পাওয়া যায়। এবার আমি হলো এই বিক্রিয়াগুলোই নিচে লিখবো যেটা আমি ছকের মাধ্যমে বলছি। তো আসল প্রস্তুতি। আচ্ছা, এবার এই বিক্রিয়াগুলো এখন লিখবো আর কি। তো ফার্স্টে হলো তোমার এসিড হ্যালাইড, এসিড হ্যালাইড। এসিড হ্যালাইডকে তুমি বানাইতে পারো প্রথমত এসিড থেকে, এই এসিডের মধ্যে তুমি যোগ করবে কারে, PCl5 কে। PCl5 কে যোগ করলে কি হবে, RC ডাবল ডাবল বন্ড Cl, এই তৈরি হয়ে গেল এসিড, এসিড হ্যালাইড প্লাস POCl3 প্লাস HCl। এই জিনিসগুলো অ্যালকোহল টপিকের মধ্যে পড়ছো। আচ্ছা আমি আসতেছি, ধরো 2টা মিনিট। আচ্ছা দেখো তো এসিড হ্যালাইডের প্রস্তুতি। এসিড হ্যালাইডকে যে ছকে আসো, এসিড হ্যালাইডকে বানাইতে পারবা PCl5 থেকে, তাহলে এসিড থেকে এসিড হ্যালাইড হবে, আর কোনোটা থেকে এসিড হ্যালাইড বানানো যায় না। তো এবার আসো এসিড হ্যালাইডের বিক্রিয়া। তাহলে এই যে ছকে আসো, এসিড হ্যালাইড থেকে এসিড হ্যালাইডের বিক্রিয়া, তুমি এসিড হ্যালাইডের মধ্যে এসিড যোগ করলে পাবা হইলো এসিড অ্যানহাইড্রাইড, এসিড হ্যালাইডের মধ্যে অ্যালকোহল যোগ করলে পাবা হলো অ্যাস্টার, আর এসিড হ্যালাইডের মধ্যে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো পাবা হলো অ্যামাইড, আর এসিড হ্যালাইডে তুমি যদি পানি যোগ করো তাহলে পাবা হলো এসিড। এই চারটা হলো এসিড হ্যালাইডের বিক্রিয়া। তাহলে এবার সব বিক্রিয়া। তাহলে এসিড হ্যালাইডের বিক্রিয়া, 1 নাম্বার, তাহলে এসিড, এসিড হ্যালাইডের 1 নাম্বার বিক্রিয়া হলো নিলাম এসিড হ্যালাইড আর সি ডাবল বন্ড Cl, এর মধ্যে যোগ করব আমি, বানাবো কি এসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড, তাহলে অ্যানহাইড্রাইড বানানোর জন্য নিব হইলো R', C+H। তো এটা সুন্দর করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, R, C+, ওই ভেঙে লিখলাম আর কি। তো এই যে ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে তৈরি করবে HCl প্লাস, বাকিরা যুক্ত হয়ে যাবে R, C+, বন্ড অক্সিজেন, বন্ড C+, বন্ড আর প্রাইম। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার, তাহলে এই যে অ্যাসিড হ্যালাইড, এই অ্যাসিড হ্যালাইড থেকে তৈরি করব অ্যাসিড অ্যাস্টার, তার জন্য যোগ করবো অ্যালকোহল R', OH। তাহলে এইখান থেকে যথারীতি এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন মিলে তৈরি করবে HCl, বাকিটা যুক্ত হবে R, C+, বন্ড বন্ড আর প্রাইম। 3 নাম্বার, 3 নাম্বার হলো অ্যাসিড হ্যালাইড থেকে তৈরি করব অ্যাসিড অ্যামাইড, তাহলে এর মধ্যে যোগ করব অ্যামোনিয়া NH3, তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে তৈরি করবে HCl, আর NH2 এখানে বসে যাবে R, C+, NH2। 4 নাম্বার হইলো এসিডের বিজারণ। এসিডের বিজারণে যেরকম হয়, এসিড হ্যালাইডের, এসিড অ্যানহাইড্রাইডের, এসিড অ্যাস্টারের সবার বিজারণ একই রকমই হবে, কারণ এরা সবাই এসিডের জাতক। তো এসিডের বিজারণ তো পড়ছো, যে এসিডকে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, সে তো সবল বিজারক, ওর সাহায্যে বিজারণ করো তাহলে সরাসরি তৈরি হয়ে যায় অ্যালকোহল। তো ওদের ক্ষেত্রেও সেম, এই যে R, C+, Cl, ওরে তুমি যদি বিজারণ করো কার উপস্থিতিতে, লিথিয়াম
অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তাহলে এইখান থেকেও পাবা RCH2OH। অ্যাসিড যেরকম অ্যালকোহল তৈরি করবে, অ্যাসিডের জাতক যারা আছে, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইট, এস্টার, অ্যামাইড, সবাই এরকম অ্যালকোহল তৈরি করবে, একই রকম বিক্রিয়া দিবে অ্যাসিড যেরকম দেয়। 5 নাম্বার, রোজেন রোজেনমুন্ড বিক্রিয়া। রোজেনমুন্ড বিক্রিয়া হলো যে এই অ্যাসিড হ্যালাইড আর সি ডাবল বন্ড Cl, এর মধ্যে হাইড্রোজেন যোগ করবা, কার উপস্থিতিতে পিডি, আর হলো বেরিয়াম সালফেট। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে Cl প্লাস আর সি ডাবল বন্ড, ওই হাতে যায় বসবে আরেকটা হাইড্রোজেন, তৈরি করবে কি অ্যালডিহাইড। আচ্ছা, এটা হলো অ্যালডিহাইডের একটা প্রস্তুতি। আচ্ছা, আরেকটা জিনিস হলো তোমার ওই যদি আমি আর এর জায়গায় ফিনাইল মুরুবকে বসাই, ফিনাইলকে বসাই সি ডাবল বন্ড Cl, ফিনাইলকে বসানোর পরে এই রোজেনমন বিক্রিয়া যদি আমি দিই পিরিবেরিয়াম সালফেট, সেক্ষেত্রে ওই আর এর জায়গায় বসবে হলো ফিনাইল, এবং তৈরি করবে আর সি ডাবল বন্ড H, অর্থাৎ বেনজালডিহাইড। বেনজালডিহাইড। অ্যাসিড হ্যালাইড শেষ। এরপর আসো এরপর আসো অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট। আচ্ছা, আরেকটা বিক্রিয়া লেখা যায় যে 6 নম্বর, যে এই অ্যাসিড হ্যালাইড, এই অ্যাসিড হ্যালাইডের মধ্যে তুমি যদি আবার পানি যোগ করো, তাহলে আবার পুনরায় আগের মতো অ্যাসিড হয়ে যাবে, আর সি ডাবল বন্ড ও এইচ। সকল অ্যাসিড জাতকের মধ্যে পানি যোগ করলে আবার আগের মতো অ্যাসিড হয়ে যায়। এবার সে অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইটের তাহলে ছকটা দেখে আসি একবার। এই হলো ছক। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইটের প্রস্তুতি হলো দুইটা, একটা হলো অ্যাসিডের মধ্যে অ্যাসিড যোগ করবা, আর একটা হইলো অ্যাসিড হ্যালাইডের মধ্যে অ্যাসিড যোগ করবা। একটা হলো অ্যাসিডের মধ্যে অ্যাসিড যোগ করবা, আর একটা হলো অ্যাসিড হ্যালাইডের মধ্যে অ্যাসিড যোগ করবা। আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া হলো আবার অনেকগুলা, যেমন অ্যাসিড অ্যানহাইড্রাইডের মধ্যে অ্যালকোহল যোগ করলে পাবা অ্যাস্টার, অ্যামোনিয়া যোগ করলে পাবা অ্যামাইড, পানি যোগ করলে পাবা অ্যাসিড, আর বিজারণ করলে পাবা অ্যালকোহল। এই বিক্রিয়াগুলো এখন লিখবো। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইডের প্রস্তুতি। তাহলে 1 নম্বর, অ্যাসিড এর মধ্যে তুমি যোগ করো আবার অ্যাসিড, তাহলে এইখান থেকে পাবা আর সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড বন্ড আর প্রাইম। 2 নম্বর, অ্যাসিড যে হ্যালাইড আছে, এই অ্যাসিড হ্যালাইডের মধ্যে তুমি যোগ করো আবার অ্যাসিড, তাহলে এইখান থেকে পাবা আর সি ডাবল বন্ড বন্ড ও বন্ড সি ডাবল বন্ড বন্ড আর প্রাইম প্লাস এই Cl। এবার আসো 3 নম্বর, ও আর তো প্রস্তুতি নাই। এবার আসো বিক্রিয়া, অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া, আর সি ডাবল বন্ড ও বন্ড সি ডাবল বন্ড বন্ড আর প্রাইম, অ্যানহাইড্রেট থেকে নিচের গুলা বানাইতে পারবা। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে তুমি বানাইতে পারবা অ্যাসিড অ্যামাইড, বানাইতে পারবা অ্যাসিড অ্যাস্টার। তাহলে অ্যাসিড অ্যামাইড যদি বানাইতে চাও তাহলে যোগ করবা আচ্ছা, অ্যাস্টার যদি বানাইতে চাও তাহলে আর প্রাইম ও এইচ যোগ করলে অ্যানহাইড্রেট ভাঙে কিভাবে, এটা মাইনাস আর একটা প্লাস, তাহলে মাইনাস যাবে, অ্যালকোহল ভাঙে প্লাস মাইনাস, তাহলে মাইনাস যাবে প্লাসের সাথে, তাহলে মাইনাস যাবে প্লাসের সাথে, উৎপন্ন করবে আর সি ডাবল বন্ড ও বন্ড হাইড্রোজেন প্লাস, মাইনাস যাবে প্লাসের সাথে। আচ্ছা, এইটা প্লাস মাইনাসটা এই, আচ্ছা, এটা প্লাস মাইনাসটা এইভাবে দিই, নিজের মতো দেওয়া যায়। এটা প্লাস দিয়ে এটা মাইনাস দিই, তাহলে এক পাশে আর আসবে আর এক পাশে আর প্রাইম আসবে। তাহলে এই প্লাস যাবে কার সাথে, মাইনাসের সাথে, তাহলে আর প্রাইম সি ডাবল বন্ড ও। আচ্ছা, তাহলে এখানে কি হইলো, এই প্লাস যাবে এই মাইনাসের সাথে, তাহলে হইলো আর সি ডাবল বন্ড ও বন্ড ও আর প্রাইম, এটা হইলো সেই অ্যাস্টারটা, প্লাস আর প্রাইম সি ডাবল বন্ড ও, আর এই অক্সিজেনের সাথে আসলো একটা হাইড্রোজেন। এই হলো সেই অ্যাস্টারটা, বাকি পাশের পটটা না রাখলেও সমস্যা নাই।
এটা জানলেই হবে যে এখানে এস্টার তৈরি হয়। আচ্ছা, আর বিক্রিয়া লিখলে এইভাবে প্লাস মাইনাস আকারে ভেঙে ভেঙে এরপরে করবা। তো বানাইলাম এস্টার। 2 নাম্বার হলো এসিড অ্যানহাইড্রাইড থেকে এবার তৈরি করব আর সি ডাবল বন্ড ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড আর প্রাইম। এবার তৈরি করবো অ্যামাইড, যোগ করবো কাকে, অ্যামোনিয়াকে। তাহলে একটা হাইড্রোজেন আসবে, প্লাস, প্লাস মাইনাস, এদিকে আবার এটাকে মাইনাস ধরি, এটাকে প্লাস ধরি। প্লাস মাইনাস ব্যাপারটা নিজের মতো ধরলেই হয়, কোনো প্রবলেম নেই। আমি চেষ্টা করতেছি যেন একটা আর প্রাইম আসে, একটা আর আসে, এই আর কিছু না। তাহলে আর সি ডাবল বন্ড অক্সিজেন, তার সাথে আসবে হাইড্রোজেন প্লাস আর প্রাইম সি ডাবল বন্ড বন্ড NH2। তো তুমি যদি বাম পাশেরটাকে প্লাস ডান পাশেরটাকে মাইনাস ধরতা, তখন এটা হইতো আর প্রাইম সি ডাবল এইচ, আর ওইটা হইতো আর সি ডাবল বন্ড NH2। আচ্ছা, এবার আসলে হলো তোমার অ্যামাইড তৈরি করলাম, এস্টার তৈরি করলাম, এস্টার অ্যামাইড। 3 নাম্বার অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট আর সি ডাবল বন্ড ও বন্ড আর প্রাইম। এর মধ্যে তুমি যদি পানি যোগ করো, তাহলে আবার তুমি পাবা অ্যাসিড। তাহলে একটা হবে আর সি ডাবল বন্ড ও এইচ, আর একটা হবে আর প্রাইম সি ডাবল বন্ড ও এইচ। আচ্ছা, এরপর আসো আরেকটা কি বাকি আছে। একটা হলো বিজারণ। 4 নাম্বার, জানো সকল অ্যাসিডের জাতককে তুমি যদি বিজারণ করো, সকল অ্যাসিড জাতককে যদি বিজারণ করো কার মাধ্যমে, তীব্র বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তুমি এখান থেকে পাবা অ্যালকোহল। তাহলে বাম পাশ থেকে পাবা আর CH2OH, আর ডান পাশ থেকে পাবা আর প্রাইম CH2OH। এই হলো অ্যাসিড অ্যানহাইড্রাইট। এবার আসো অ্যাসিড এস্টার। তাহলে আবার সেই ছকে ফিরে দিতে হবে। এই যে দাও তো অ্যাসিড এস্টার। তাহলে এসিড এস্টারের ক্ষেত্রে কি কি প্রস্তুতি আছে? এসিড থেকে অ্যালকোহল যোগ করে তুমি এস্টার পাবা। 2 নাম্বার, এসিড হ্যালাইডের মধ্যে অ্যালকোহল যোগ করে এস্টার পাবা। 3 নাম্বার, এসিড অ্যানহাইড্রাইডের মধ্যে অ্যালকোহল যোগ করে তুমি এস্টার পাবা। এবার আসে এসিড এস্টারের রিয়েকশন কি কি আছে। এসিড এস্টার থেকে বানাইতে পারবা শুধু একটা, সেটা হলো এসিড অ্যামাইড। এসিড এস্টারের মধ্যে পানি যোগ করবা, পাবা অ্যালকোহল। এসিড এস্টারের বিজারণ করবা, পাবা হলো অ্যালকোহল। এই জিনিসগুলো এখন লিখবো। তো আসলে এসিড এস্টারের প্রস্তুতি। 1 নম্বর হলো, এসিডের মধ্যে যদি আমি যোগ করি অ্যালকোহল, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, উৎপন্ন হবে আর সি ডাবল বন্ড বন্ড আর প্রাইম প্লাস H2O। 2 নাম্বার, যদি এসিড হ্যালাইড এর মধ্যে অ্যালকোহল যোগ করো, তাহলে এইখান থেকেও সেম তুমি পাবা আর সি ডাবল বন্ড 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 আর প্রাইম প্লাস HCl। 3 নাম্বার, আর 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 হইলো অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট। সব ওই ছকের খেলা, ছক যত ভালো পারবা রিয়েকশন গুলো আর পড়তে হবে না, ছকের মাধ্যমে সব রিয়েকশন চলে আসবে। যোগ করলাম অ্যালকোহল, এখান থেকেও পাবো আমি সেম এসিড এস্টার। তবে তুমি যদি পূর্ণাঙ্গ লিখতে চাও, তাহলে একটাকে ধরো মাইনাস, একটাকে ধরো প্লাস। আমি এটাকে প্লাস ধরলাম, এটাকে মাইনাস ধরলাম। তাহলে হবে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে আর সি ডাবল বন্ড এর সাথে আসবে মাইনাস কে ও আর প্রাইম প্লাস আর প্রাইম সি ডাবল বন্ড বন্ড ও এইচ। আর এস্টার প্রস্তুত করা যায় না। অ্যাসিড থেকে বানাইলাম, অ্যাসিড হ্যালাইড থেকে বানাইলাম, অ্যাসিড অ্যামাইড থেকে বানাই, অ্যাসিড থেকে বানাইলাম, অ্যাসিড হ্যালাইড থেকে বানাইলাম, অ্যাসিড অ্যানহাইড্রাইট থেকে বানাইলাম। আচ্ছা, এইগুলো ছিল অ্যাসিড এস্টারের প্রিপারেশন। এবার আসো অ্যাসিড এস্টারের বিক্রিয়া। তাহলে অ্যাসিড এস্টারের বিক্রিয়া হয় একটাই, সেটা হলো অ্যাসিড এস্টার থেকে অ্যাসিড অ্যামাইড তৈরি করা। তাহলে আর সি ডাবল বন্ড 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 আর প্রাইম প্লাস অ্যামাইড বানাবো, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। আর অ্যামোনিয়া ভাঙি কি হবে, NH2 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস NH2 মাইনাস, আর এটা মাইনাস কার্বন প্লাস। তাহলে আর সি ডাবল বন্ড এর সাথে আসবে NH2 প্লাস আর প্রাইম বন্ড ও বন্ড হাইড্রোজেন অ্যালকোহল।
আচ্ছা, এই হলো 2 নম্বর হলো এসি রেস্টারের মধ্যে, পানি ঢালো। পানি ঢাললে বাবা হইলো অ্যাসিড। যেরকম ভাবে অ্যাসিড তার সাথে অ্যালকোহল মিলে হয়েছিল, এবার উল্টায় যাবে, অ্যাসিড হবে প্লাস অ্যালকোহল হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু পিছিয়ে আসি, এই যে এস্টার যে প্রিপারেশন করলাম, এস্টারের মধ্যে যোগ করলাম অ্যালকোহল এবং পাইলাম, অ্যাসিডের মধ্যে যোগ করলাম অ্যালকোহল এবং পাইলাম হলো এস্টার। এই বিক্রিয়াটার নাম আছে, জনপ্রিয় নাম, এটা সরাসরি পরীক্ষা নাম ধরেও প্রশ্ন আসে। এর নাম হলো অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া, এর নাম হলো অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। আচ্ছা, গেল অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। আচ্ছা, এরপরে আসা হইলো, বলে অ্যাস্টারে কি পড়লাম, প্রিপারেশন পড়লাম। অ্যাস্টারের বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া পড়লাম অ্যামাইড, আর তো বানানো যায় না, আর হলো অ্যাসিডের মধ্যে, অ্যাস্টারের মধ্যে পানি যোগ করলে পাবো হলো অ্যাসিড। আচ্ছা, এরপরে বাকি আছে ওই যে বিজারণ, অ্যালকোহল। বাকিগুলোর মতো যদি অ্যাস্টারকেও বিজারণ করি, আর বাকিদের মতো যদি অ্যাস্টারকেও বিজারণ করি, তাহলে আর সি ডাবল বন্ড ও, বন্ড ও, বন্ড আর প্রাইম। তাহলে অ্যাস্টারকে বিজারণ করলাম কার উপস্থিতিতে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তাহলে এখান থেকে পাবো আর প্রাইম, আর সি এইচ টু ও এইচ। আচ্ছা, এরপর আসো 4 নম্বর। আচ্ছা, এই তো বিজারণ করলাম, অ্যামাইড তৈরি করলাম। আচ্ছা, এস্টারের বিক্রিয়া তিনটাই। আচ্ছা, এস্টার পর্যন্ত শেষ, আরেকটা টপিক আছে, এটা হলো অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, লাস্ট অ্যাসিড জাতকের মধ্যে। অ্যাসিড অ্যামাইড। আচ্ছা, তো অ্যাসিড অ্যামাইডের আবার জন্য আবার ছকে ফিরে যাই, ছকে আসি। ছকে, এবার তাকে দেখো যে ছকের মধ্যে অ্যাসিড অ্যামাইডকে তুমি প্রস্তুত করতে পারো অনেক ভাবে। অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া যোগ করবা, বাবা অ্যামাইড। অ্যাসিড হ্যালাইডের মধ্যে অ্যামোনিয়া যোগ করবা, বাবা অ্যামাইড। অ্যানহাইড্রেটে অ্যামোনিয়া যোগ করবা, বাবা অ্যামাইড। অ্যাস্টারে অ্যামোনিয়া যোগ করবা, বাবা অ্যামাইড। বিক্রিয়া তেমন নাই, কারণ কম সক্রিয় থেকে অধিক সক্রিয় বানানো যায় না। সো অ্যামাইড থেকে শুধু তুমি পানি যোগ করে অ্যাসিড পর্যন্ত আসতে পারবা, আর অ্যামাইডের বিজারণ করতে পারবা। এই বিক্রিয়াগুলো এখন লিখবো। তাহলে অ্যাসিড অ্যামাইডের প্রস্তুতি। আর সি ডাবল বন্ড ও এইচ, অ্যাসিডের মধ্যে যোগ করবো অ্যামোনিয়া, তৈরি হবে আর সি ডাবল বন্ড। অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তৈরি হবে NH2 প্লাস H2O। 2 নাম্বার প্রস্তুতি, এই অ্যাসিডের মধ্যে যোগ করব। আচ্ছা, তাহলে অ্যাসিড হ্যালাইডের মধ্যে যোগ করবো অ্যামোনিয়া। তাহলে অ্যাসিড থেকে বানাইলাম, এবার আছে অ্যাসিড হ্যালাইড, যোগ করবো অ্যামোনিয়া, তৈরি হবে আর সি ডাবল বন্ড NH2 প্লাস HCl। 3 নাম্বার, অ্যাসিড হ্যালাইড না বানাইলাম, এবার অ্যাসিড অ্যানহাইড্রাইট, আর সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, বন্ড আর প্রাইম। এর মধ্যে অ্যামোনিয়া যোগ করলে তৈরি হবে অ্যাসিড অ্যামাইড, আর সি ডাবল বন্ড ও, বন্ড NH2। পূর্ণাঙ্গ লেখার জন্য, এটাকে ধরলাম প্লাস, এটা ধরলাম মাইনাস। তাহলে প্লাসের কাছে আসলো, অ্যামোনিয়া হলো NH2 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস অ্যামোনিয়া NH2 মাইনাস। তাহলে বাকিটা তৈরি হবে আর প্রাইম, সি ডাবল বন্ড ও, বন্ড ও, এইচ। 4 নাম্বার, অ্যাসিড অ্যাস্টার, আর সিম্পল বন্ড, বন্ড আর প্রাইম, এর মধ্যে যোগ করবে অ্যামোনিয়া। এর মধ্যে অ্যামোনিয়া যোগ করলে NH2 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস NH2 মাইনাস। অ্যাস্টার ভাঙে কিভাবে, প্লাস মাইনাস, তো প্লাস যাবে মাইনাসের কাছে, আর সি ডাবল বন্ড ও, NH2 প্লাস আর প্রাইম ও এইচ। 5 নাম্বার, আচ্ছা অ্যাস্টার থেকে তো বানাইলাম, আর নাই। এবার আসো অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়া। তাহলে 1 নাম্বার, বিজারণ। আগের গুলার মতো এই অ্যামাইডকে তুমি যদি বিজারণ করো, তৈরি হবে অ্যালকোহল, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, আর CH2OH। 2 নাম্বার, এই যে অ্যাসিড অ্যামাইড,
এই অ্যাসিড অ্যামাইডের মধ্যে যদি পানি যোগ করো, এখান থেকে পাবা অ্যাসিড আর ডবল বন্ড ও বন্ড ও এইচ। 3 নাম্বার, অ্যাসিড অ্যামাইড তো খুব কম সক্রিয়। অ্যাসিড অ্যামাইড থেকে তুমি উপরেও যেতে পারবে না, হ্যালাইড বানাইতে পারবে না, অ্যানহাইড্রাইড বানাইতে পারবে না, কিছুই বানাইতে পারবে না। সো এই কারণেই অ্যামাইড থেকে ওই উপরের কোনো কিছু তৈরি করা যায় না। তাহলে একটা বিক্রিয়া দেখলাম হইলো বিজারণ, আর একটা বিক্রিয়া দেখলাম হইলো পানি যোগ করে আবার এসিডে ফিরে আসা। এমনি দুই একটা স্পেশাল বিক্রিয়া আছে, যেমন 3 নাম্বার। 3 নাম্বার হলো তোমার, একটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, আচ্ছা একটা হলো অ্যামাইডের নিরুদন। অ্যামাইডের নিরুদন। তো ধরো একটা অ্যামাইড নিলাম, আর সি ডাবল বন্ড ও NH2, এই নিরুদন করব। তো নিরুদন করার জন্য দেওয়া লাগবে কি একটা নিরোধক। তো নিরোধক পদার্থ কি আছে, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এরা সব হলো নিরোধক। তারপর আছে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, আছে P2 5 সহ আরো অনেকে। ধরো এখানে P2 5 দিলাম, তাহলে এখান থেকে নিরোধন মানে কি, এখান থেকে পানি বের হয়ে যাবে। তাহলে পানি বেরোনোর জন্য লাগবে 2টা হাইড্রোজেন, লাগবে একটা অক্সিজেন। তাহলে এখান থেকে 2টা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন চলে গেলে কি হয়, আর সি ট্রিপল বন্ড নাইট্রোজেন। এটা হলো নাইট্রাইল। তার মানে অ্যামাইডের যদি তুমি নিরোধন করো, তাহলে এখান থেকে পাবা হলো নাইট্রাইল। এবার 4 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, হফম্যান। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। আর সি ডাবল বন্ড বন্ড NH2, এর মধ্যে যোগ করবা ব্রোমিন। যোগ করবা যে কোনো একটা ক্ষার, হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা এই জায়গায় ইউজ করতে পারো পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া দিলে এইখান থেকে যে সিও অংশটা আছে বের হয়ে চলে যায়, তৈরি করে RnH2 প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস তৈরি করে Na2, সোডিয়াম ব্রোমাইড আর তৈরি করে Na2CO3। এই হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়ায় দেখো এই পাশে কার্বন সংখ্যা যা ছিল, কার্বন সংখ্যা যদি এখানে 7 হয়, তাহলে এখানে কার্বন সংখ্যা কমে গেছে, হয়ে গেছে 6 ধরো। কার্বন সংখ্যা যদি 3 হয়, তাহলে এখানে হয়ে যাবে 2। অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পায়, এই জন্য এটা হলো একটা স্টেপ ডাউন রিয়াকশন। তাহলে পুরো জৈব যৌগের মধ্যে তুমি স্টেপ আপ রিয়াকশন পড়ছো দুইটা, একটা হলো উডস বিক্রিয়া, 2 নম্বর একটা পড়ছো হলো RCN, নাইট্রাইলের মধ্যে পানি যোগ করা, নাইট্রাইলে আদ্র বিশ্লেষণ। এই দুটো হলো স্টেপ আপ। স্টেপ ডাউন পড়ছে কোনটা, একটা হলো ডিকার্বক্সিলেশন আর আরেকটা এখন পড়লা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অ্যামাইড শেষ, অ্যাসিড অ্যামাইড যা আছে সব শেষ, এখন হলো অ্যামিন শুরু করব। আচ্ছা 5 মিনিট পরে অ্যামিন শুরু করতেছি, 5 মিনিট এক্স্যাক্টলি 5 মিনিট পর শুরু করতেছি, 45-এ। তো আপনি অ্যামিনটা রেকর্ড করে দিয়ে দিতে পারবেন? কোনটা? অ্যামিন অ্যামিন। তাহলে আমি ক্লাস নিতে থাকি, পরে এটা রেকর্ড আপলোড করে দিব না? ঠিক আছে, অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে। ওকে।
আচ্ছা, এবার আসে অ্যামিন। আচ্ছা, অ্যামিনের প্রস্তুতি। আচ্ছা, অ্যামিনের প্রস্তুতি শুরু করার আগে দেখো অ্যামিনের এটা পরীক্ষা আসে অ্যামিনের। অ্যামিন কিন্তু ক্ষার। অ্যামিন হলো ক্ষার। অ্যামোনিয়া যেরকম ক্ষার, অ্যামিনও এরকম ক্ষার। তো ক্ষার কেন? লুইস মতবাদে পড়ছো, যাদের লোন পেয়ার আছে তারা এই লোন পেয়ারকে দান করতে পারে, আর লোন পেয়ার যারা দান করে তারা হলো ক্ষার। তো অ্যামিন তো অনেক ধরনের হয়, যেমন আর এন এইচ 2, এটা 1 ডিগ্রি অ্যামিন। দুই পাশে দুইটা আর থাকলে এটা হলো 2 ডিগ্রি অ্যামিন। N R R, এটা হলো 3 ডিগ্রি অ্যামিন। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্মিতার ক্রম লেখো, কোনটা বেশি ক্ষার ধর্মী। তো মূলত দেখলাম যে অ্যামোনিয়া ক্ষার কেন, লোন পেয়ারের কারণে। অ্যামিন ক্ষার কেন, লোন পেয়ারের কারণে। তাহলে তারা ক্ষার হিসেবে আচরণ করে লোন পেয়ারের কারণে। লুইস মতবাদ অনুযায়ী যাদের লোন পেয়ার আছে তারা লোন পেয়ার দান করতে পারে, এই জন্য তারা ক্ষার। এই লোন পেয়ারে মানে এই ইলেকট্রন ঘনত্ব যার বেশি হবে, এই ইলেকট্রন ঘনত্ব যার বেশি হবে সে, তার ক্ষার ধর্মিতা তত বেশি হবে। তো এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ হলো ইলেকট্রন দান করে। অ্যালকাইল গ্রুপ হলো ইলেকট্রন দান করে। তো এদিকে একটা অ্যালকাইল গ্রুপ যদি ইলেকট্রন দান করে, ইলেকট্রনের ঘনত্বকে বাড়ায় দেয়। এদিকে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, দুই দিক থেকে ইলেকট্রন দান করলে ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যায়। এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, তিন দিক থেকে ইলেকট্রন দান করলে ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যায়। তাহলে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হলো 3 ডিগ্রিতে। তাহলে 3 ডিগ্রি ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি। কিন্তু এখানে একটা সমস্যা হইলো, 3 ডিগ্রির ক্ষেত্রে তিন দিক থেকে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, যেই কারণে এই লোন পেয়ারের সাথে কেউ এসে যে বন্ধন করবে সেটা পারে না, এই বড় বড় গ্রুপগুলোর কারণে। এরা যে বাধা দেয়, এই বাধার নাম হলো স্টেরিক বাধা বা স্থানিক বাধা। এই স্টেরিক বাধা বা স্থানিক বাধার কারণে 3 ডিগ্রির ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও এ সবচেয়ে বেশি ক্ষারধর্মী হয় না। সবচেয়ে বেশি ক্ষারধর্মী হয় 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, আর সবার শেষে হইলো 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও এ সবচেয়ে বেশি ক্ষারধর্মী হইতে পারলো না কেন? কারণ তার মধ্যে তিনটা বড় বড় অ্যালকাইল গ্রুপ থাকার কারণে স্টেরিক বাধা কাজ করে, কেউ এসে তার সাথে লোন পেয়ারটা নিতে পারে না। তার ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি কিন্তু সে কাউর দিতে পারতেছে না। এই কারণে সবচেয়ে বেশি ক্ষারধর্মী 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এমনি ক্ষারধর্মিতার ক্রমে পরীক্ষায় প্রচুর আসে, এমসিকিউতে সিকিউতে বোথ। এবার সে অ্যামিনের প্রস্তুতি। অ্যামিনের কয়েকটা প্রস্তুতি আগেও পড়ছে অ্যালকেল হ্যালের টপিকে। একটা বার হলো RX থেকে, পড়ছো আগে। 2 নম্বর অ্যালকোহল থেকে। 3 নম্বর CN থেকে। ONC থেকে। 4 নম্বর নাইট্রো মূলকের বিজারণ, এটা পড়া হয়নি। ধরো RnO2, এই নাইট্রো মূলককে তুমি বিজারণ করবা, তার উপস্থিতিতে একটা সবল বিজারক টিন ক্লোরাইড। টিন ক্লোরাইড দুর্বল, টিন HCl। তুমি চাইলে এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলেও হবে। আচ্ছা, তো এই যে নাইট্রো গ্রুপটা আছে, হাইড্রোজেন তুমি যদি এখানে বিজারণ করো, তাহলে এখান থেকে হাইড্রোজেন আসবে, অক্সিজেন বের হয়ে যাবে। বিজারণ মানে তো হাইড্রোজেন ইন অক্সিজেন আউট। দুইটা অক্সিজেন বেরোবে, চারটা, দুইটা অক্সিজেন বেরোবে, দুইটা হাইড্রোজেন প্রবেশ করবে। শুরু করবে RnH2। আচ্ছা, তো নাইট্রোমূলকের বিজারণ। তো নাইট্রোমূলকের যদি বিজারণ করো,
এখানে লিথিয়াম অ্যালুমিনিয়ামটা একটা হাইড্রো দিতে পারো বা টিন প্লাস এইচসিএল দিতে পারো, দুইটাই তীব্র। বইয়ের মধ্যে নাইট্রোমূলকের বিজারণের ক্ষেত্রে টিন প্লাস এইচসিএল দেওয়া আছে, চেষ্টা করবো টিন প্লাস এইচসিএল দেওয়ার জন্য। লিথিয়াম অ্যালুমিনিয়াম টাইটেট দিলে ওটা ভুল না। তো বিজারণ করলে, বিজারণ মানে কি, অক্সিজেন আউট হাইড্রোজেন ইন, তাহলে দুইটা অক্সিজেন বের হয়ে যাবে আর ওই জায়গায় হাইড্রোজেন প্রবেশ করবে, তাহলে উৎপন্ন করবে আর NH2 প্লাস, ওই অক্সিজেনটা পানি আকারে বের হয়ে যাবে। এই হলো নাইট্রোমূলকের বিজারণ থেকে অ্যামিন প্রস্তুতি। এবার হচ্ছে 5 নাম্বার। এটা আগে পড়ছো হফম্যান, একটু আগে পড়ছো। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, এটা তো একটু আগেই পড়ছে, এটা পড়ানো লাগবে না। এরপর 6 নাম্বার। উচ্চতর অ্যামিন প্রস্তুতি, অর্থাৎ তুমি এখানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যামিন তৈরি করবা, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যামিন তৈরি করবা। নিলাম ধরো R NH2, এটা হলো 1 ডিগ্রি অ্যামিন। এই অ্যামিনের মধ্যে তুমি যোগ করবা এইচ, এই 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যোগ করবা HI, আর আচ্ছা, এর মধ্যে যোগ করবা CH3I যোগ করবে, এর মধ্যে যোগ করবা সি, আচ্ছা যেহেতু আর দিয়ে লিখছি তো এখানে যোগ করবা RI, RI যোগ করলে R+I-, এটা অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে তৈরি করবে HI, আর আরটা ওই জায়গায় বসে যাবে, R NH বন্ড R। পরবর্তীতে এর মধ্যে যদি আবার যোগ করবো RI, আরেকটা আয়োডিন আরেকটা হাইড্রোজেনকে নিয়ে তৈরি করবে HI, আর এখানে তৈরি হবে R বন্ড নাইট্রোজেন, R বন্ড R। তাহলে 1 ডিগ্রি থেকে পেলে 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি থেকে পেলে 3 ডিগ্রি। এই হলো অ্যামোনিয়ার অ্যামাইড, এই হলো তোমার অ্যামিনের প্রস্তুতি। এবার সে অ্যামিনের বিক্রিয়া। অ্যামিনের 1 নম্বর বিক্রিয়া, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায় দুই ভাবে। এক হলো HNO2 দিয়ে, আরেকটা হলো হিন্সবার্গ টেস্ট। হিন্সবার্গ টেস্ট। তাহলে ফার্স্টে আসো, HNO2 এর সাহায্যে, নাইট্রাস অ্যাসিডের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ। ধরো এখানে অ্যামিন নিলাম 1 ডিগ্রি, নিলাম 2 ডিগ্রি, নিলাম 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, সবগুলোর মধ্যে যোগ করলাম HNO2, নাইট্রাস অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিড HNO2। নাইট্রিক অ্যাসিড ভাঙে হলো NO, নো, OH-NO+। এখানে OH টা যে NH2 কে সরায় দেয়, উৎপন্ন করে ROH প্লাস, নাইট্রোজেন N2 আকারে বের হয়ে যায় প্লাস H2O। এই ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়। 2 নাম্বার, ও কিন্তু এইখানে তো OH যা NH2 সরানোর অপশন নাই। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই হাইড্রোজেন আর OH মিলে তৈরি করে পানি, H2O প্লাস, বাকিরা যুক্ত হয়ে যায় নাইট্রোজেন বন্ড আর, নাইট্রোজেনের সাথে যুক্ত হয় নাইট্রোজেন, তার সাথে ডাবল বন্ডে অক্সিজেন। এই যে যৌগটা, এটার অদক্ষেপ তৈরি হয়, অদক্ষেপও না ঠিক, এটা বলা হয় এরকম ভাবে যে হলুদ তৈলাক্ত স্তর, হলুদ তৈলাক্ত স্তর। 2 ডিগ্রির ক্ষেত্রে হলুদ তৈলাক্ত স্তর তৈরি হয়। 3 ডিগ্রির ক্ষেত্রে প্রতিস্থাপন করার অপশন নাই, পানি বের হওয়ার অপশন নাই। এই কারণে এর ক্ষেত্রে এই নাইট্রিক অ্যাসিড H+ আর NO2 এই আকারে ভাঙে। অর যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার সাহায্যে সে H+ কে গ্রহণ করে উৎপন্ন করে R3N বন্ড H প্লাস।
NO2 মাইনাস, এর নাম হলো অক্সোনিয়াম লবণ। এটা হলো ক্লিয়ার সলিউশন। ক্লিয়ার সলিউশন তৈরি করে, বা স্বচ্ছ দ্রবণ। স্বচ্ছ দ্রবণ। তাহলে তিনটার ক্ষেত্রে খেয়াল করে দেখলাম যে 1 ডিগ্রির ক্ষেত্রে সে নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, আর 2 ডিগ্রির ক্ষেত্রে সে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হলুদ তৈলাক্ত স্তর তৈরি করে, আর 3 ডিগ্রির ক্ষেত্রে সে তৈরি করে স্বচ্ছ দ্রবণ। এরপর আসো, এই সেম পার্থক্যটাই করব বা সেম আইডেন্টিফিকেশনটাই করব, কিন্তু এবার হিন্সবার্গ টেস্টের সাহায্যে। তাহলে হিন্সবার্গ টেস্ট। হিন্সবার্গ টেস্টটা করা হয় এই কম্পাউন্ডের সাহায্যে, বেনজিন সালফোনিল ক্লোরাইড, SO2 Cl2। আচ্ছা, তো এবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমি শনাক্ত করবো, বাট নাইট্রাস অ্যাসিড দিয়ে না। শনাক্ত করবো হলো তোমার বেনজিন সালফোনিল ক্লোরাইড এর সাহায্যে। বেনজিন সালফোনিল ক্লোরাইডের সংকেত যদি আঁকি, তাহলে সালফার, ডাবল বন্ড অক্সিজেন, দুটোতে চারটা, একটা পাঁচটা, Cl। আচ্ছা, ডাবল বন্ড অক্সিজেন ছয়টা, দুটোতে চারটা, পাঁচটা, ছয়টা। এই হলো বেনজিন সালফোনিল ক্লোরাইড। তাহলে বেনজিন SO2 Cl, নাম হলো বেনজিন সালফোনিল, বেনজিন সালফোনিল ক্লোরাইড, বেনজিন সালফোনিল ক্লোরাইড। তো এই বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাহায্যে শনাক্ত করবো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো ফার্স্ট নিলাম 1 ডিগ্রি অ্যামিন, এর মধ্যে যোগ করলাম বেনজিন সালফোনিল ক্লোরাইড, SO2 Cl। 2 ডিগ্রি নিলাম আর NH2, 2 ডিগ্রি নিব, তো তাহলে NH বন্ড উপরেরটা 1 ডিগ্রি, পরেরটা 2 ডিগ্রি। যোগ করলাম বেনজিন সালফোনিল ক্লোরাইড, এরপর নিলাম 3 ডিগ্রি, এর মধ্যে যোগ করলাম বেনজিন সালফোনিল ক্লোরাইড। সবগুলো রিয়েকশন একই রকম। এইখান থেকে ক্লোরিন যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে তৈরি করবে HCl। HCl প্লাস তৈরি করবে বেনজিন। তাহলে এইখান থেকে HCl বের হয়ে যাবে, HCl প্লাস তৈরি করবে বেনজিন SO2 বন্ড NH বন্ড ক্লোরিন চলে গেল, হাইড্রোজেন চলে গেল, তারা পরস্পর যুক্ত হইলো, এর অদক্ষেপ তৈরি করে, সাদা অদক্ষেপ তৈরি করে। পরেরটার ক্ষেত্রে আসো, সেম, এখানেও সেম বিক্রিয়া হবে, ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন, তাহলে হবে আর বেনজিন, SO2 বন্ড নাইট্রোজেন, এদিকে একটা এদিকে একটা এর অদক্ষেপ তৈরি করে, সাদা অদক্ষেপ। এবার আসো 3 ডিগ্রিতে, 3 ডিগ্রিতে হাইড্রোজেনই নাই, নাইট্রোজেনে হাইড্রোজেনই নেই, এই কারণে এটা কোনো বিক্রিয়া হয় না, নো রিয়েকশন। একটা আইডেন্টিফাই করা গেল, তবে বাকি দুটাতে তো অদক্ষেপ তৈরি হয়, তাদেরকে আলাদা করবো কিভাবে? তার জন্য পরবর্তীতে এইখানে আবার পুনরায় যোগ করতে হবে। তাদেরকে আলাদা করার জন্য পুনরায় এখানে আবার যোগ করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে যেহেতু এখনো একটা হাইড্রোজেন আছে, সোডিয়াম এর রিপ্লেস করে দিবে। এর রিপ্লেস করে দিলে SO2 বন্ড নাইট্রোজেন বন্ড আর এদিকে আসবে একটা সোডিয়াম, এবং যে অদক্ষেপটা ছিল সেই অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে। আর 2 নম্বরটার ক্ষেত্রে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এইখানে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, কোনো বিক্রিয়া হবে না, নো রিয়েকশন। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি উভয়ই অদক্ষেপ তৈরি করে বেঞ্জিন সালফোনিক ক্লোরাইডের সাথে। এদেরকে আলাদা করার উপায় হইলো
পরবর্তীতে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা, যদি অদক্ষেপ দ্রবীভূত হয়ে যায় তাহলে 1 ডিগ্রি, যদি অদক্ষেপ দ্রবীভূত না হয়ে যায় তাহলে 2 ডিগ্রি। আর 3 ডিগ্রির ক্ষেত্রে তো বেনজিন সালফোনিক ক্লোরাইডের সাথেই সে কোনো বিক্রিয়া করে না, কোনো প্রকারের অদক্ষেপ তৈরি করে না। এই হলো হিন্সবার্গ টেস্ট। মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করলাম, একটা হলো নাইট্রাস অ্যাসিডের সাহায্যে, আর আরেকটা হলো হিন্সবার্গ টেস্টের মাধ্যমে। আচ্ছা এবার আসো, 1 ডিগ্রি অ্যামিন তো এলিফিটিক নিয়ে আলোচনা করলাম, যদি আর এর জায়গায় তুমি বসাও এই ফিনাইল মূলককে NH2, এর নাম হলো এনিলিন। এনিলিন, এনিলিন। তো পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে এই এনিলিন কিন্তু অর্থোপ্যারা ইন্ডিকেটিং গ্রুপ। এনিলিন হলো অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, কিন্তু এনিলিনের তুমি যদি নাইট্রেশনটা করো, শুধুমাত্র নাইট্রেশন, অন্য কিছু না, অ্যালকাইলেশন না, অ্যাসাইলেশন না, সালফোনেশন না, ক্লোরিনেশন না, ব্রোমিনেশন না, শুধু অনলি নাইট্রেশন, অনলি নাইট্রেশন যদি করো সেই ক্ষেত্রে এটা ঝামেলা করে। নাইট্রেশন করলে সে আর অর্থোপ্যারা ইন্ডিকেটিং গ্রুপ হিসেবে আচরণ করে না, বরঞ্চ সে তখন আচরণ করে মেটা ইন্ডিকেটিং গ্রুপ হিসেবে, মানে মেটা পজিশনে যুক্ত হয় আর কি। পরীক্ষায় প্রশ্ন আসে এটা কেন হয়, কেন এনিলিনে নাইট্রেশন করলে নাইট্রোমূলকটা অর্থোপ্যারা গ্রুপে যুক্ত না হয়ে মেটা গ্রুপে যুক্ত হয়। এর কারণ হলো এই যে এনিলিন, এর যেহেতু নাইট্রেশন করতেছো, আর নাইট্রেশনে কি প্রচুর পরিমাণে অ্যাসিডের মানে আছে এখানে, সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, প্রচুর পরিমাণে অ্যাসিড আছে। তো সে কি করে, সেই অ্যাসিডের H+টা গ্রহণ করে শুরুতেই, শুরুতেই গ্রহণ করে তৈরি করে এই যৌগটা NH3+। এর নাম হলো এনিলিনিয়াম আয়ন। এই এনিলিনিয়াম আয়ন সে হলো মেটা ইন্ডিকেটিং গ্রুপ। এই কারণে তার যখন নাইট্রেশন করা হয়, এই হলো মেটা নির্দেশক গ্রুপ, এই কারণে তার যখন নাইট্রেশন করা হয় তখন হলো নাইট্রোমূলকটা মেটা পজিশনে যুক্ত হয়। এখন এখান থেকে পরিত্রাণের উপায় কি, এটা সলভ করবা কিভাবে? সলভ করার জন্য এই যে এনিলিন, এর গার্ড দিয়ে রাখবা, গার্ড দিয়ে রাখার জন্য এর মধ্যে যোগ করবা CH3COCl মাইনাস প্লাস। যোগ করলে এই প্লাসটা, যেহেতু দালাল ব্যবহার করি নাই, প্রভাবক ব্যবহার করি নাই, যেহেতু প্রভাবক ব্যবহার করা হয় নাই, উপরে অ্যাটাক করবে, বাক্সে প্রবেশ করবে না। তাহলে NH2 থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিলে হয় NH, বন্ড C ডাবল বন্ড O, বন্ড CH3। পরবর্তীতে তুমি যদি এর নাইট্রেশন করো তাহলে এটা কিন্তু অর্থোপ্যারা ইন্ডিকেটিং গ্রুপ, এবং এই ক্ষেত্রে কিন্তু আর এনিলিনিয়াম আয়ন তৈরি হইতে পারে না। এই একটা গার্ড হিসেবে কাজ করে, H+ আইসা যুক্ত হইতে পারে না। এই জন্য তার নাইট্রেশন করলে তখন অর্থোপ্যারা গ্রুপে যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার পর এখানে হবে অর্থ নাইট্রোটলুইন, সরি, এখানে তৈরি হবে কি, অর্থ পজিশনে একটা নাইট্রো গ্রুপ আসবে, অর্থ পজিশনে। তাহলে এই হলো NH, বন্ড সি ও, বন্ড CH3, এটা নাইট্রেশন করলা, HNO3 দিলা, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে তার অর্থ পজিশনে একটা নাইট্রো গ্রুপ আসবে, এবং তার একটা নাইট্রো গ্রুপ আসবে হলো প্যারা পজিশনে, আর একটা নাইট্রো গ্রুপ আসবে NH, বন্ড CO, বন্ড CH3। পরবর্তীতে এর আগের অবস্থায় নিবা কিভাবে, পানি যোগ করবা, পানি যোগ করবা, পানি যোগ করলে আবার আগের রূপে ফিরে আসবে। তো পানি যোগ করলে ওইটা আবার হয়ে যাবে NH2, NH2। আর এই হলো তার অর্থ পজিশনে নাইট্রো, আর এই হলো তার প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ। অ্যানিলিনে নাইট্রেশনে, অ্যানিলিনে শুধু নাইট্রেশন না, অ্যালকাইলেশন না, অ্যাসাইলেশন না, সালফোনেশন না, ব্রোমিনেশন না, ক্লোরিনেশন না, কিছুই না, শুধুমাত্র নাইট্রেশন। শুধুমাত্র নাইট্রেশনে নাইট্রো গ্রুপটা অর্থপ্যারায় না গিয়ে মেটায় যায়। কেন যায়? কারণ মাঝখানে এনিলিনিয়াম আয়ন তৈরি হয়, যেটা কিনা মেটা নির্দেশক গ্রুপ। এই কারণে তার নাইট্রেশনে, মেটা পজিশনে নাইট্রো গ্রুপটা আইসা বসে। এটা পরীক্ষা অনেকবার আসছে, এনিলিনের নাইট্রেশন পরীক্ষায় অনেকবার আসছে। হেডলাইন হলো এনিলিনের নাইট্রেশন। এনিলিনের নাইট্রেশনে নাইট্রো গ্রুপটা অর্থোপ্যারা পজিশনে না গিয়ে মেটা পজিশনে যুক্ত হয় কেন?
এবং এটা কিভাবে সলভ করা যায়, কিভাবে আবার অর্থোপেডা পজিশনে যুক্ত করা যায়। ঠিক আছে, গেল। এরপরে আসো, অ্যামিনের বিক্রিয়া শুরু করছিলাম, এর মধ্যে একটাই পড়ছিলাম হিন্সবার্গ টেস্ট এবং নাইট্রাস অ্যাসিড টেস্ট, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ বা শনাক্তকরণ। আচ্ছা, এবার আসো 2 নাম্বার, 3 নাম্বার, 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকারী বিক্রিয়া, শনাক্তকারী বিক্রিয়া, এর বলা হয় কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া। এনিলিন নিবা, এই অ্যানিলিনের মধ্যে যোগ করবা ক্লোরোফর্ম CH Cl3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে তৈরি হয় বেনজিন NC+KCl প্লাস H2O, এটার নামই হইলো কার্বিল অ্যামিন, এবং এটা হইলো তীব্র দুর্গন্ধযুক্ত, তীব্র দুর্গন্ধযুক্ত। যদি 1 ডিগ্রি দিয়ে সঙ্গে মানে অ্যালিফেটিক দিয়ে লেখো তাহলে আর আর NH2, NH2, তার মধ্যে যোগ করবা ক্লোরোফর্ম, সাথে একটা সবল ক্ষার, তৈরি হবে RNC প্লাস KCl প্লাস H2O। তীব্র এই এই কার্বিলামিন তীব্র দুর্গন্ধ যুক্ত, এই তীব্র দুর্গন্ধের সাহায্যে তুমি বুঝতে পারবা যে এখানে অ্যামিন আছে। এই জন্য এই বিক্রিয়া বলা হয় 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন শনাক্তকারী বিক্রিয়া, বা আরেক নাম হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া। আচ্ছা, এবার 4 নাম্বার, এলিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিন পার্থক্যকারী বিক্রিয়া, পার্থক্যকারী বিক্রিয়া। এলিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন একে পার্থক্য করবা HNO2 দ্বারা। তুমি যদি এলিফেটিক অ্যামিন নাও RNH2, এর মধ্যে HNO2 যোগ করো, এর একটু আগে শিখছো HNO2 সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ। তো যোগ করলে কি হয়, অ্যালকোহল তৈরি হয়, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, আর পানি তৈরি হয়। কিন্তু অ্যারোমেটিক অ্যামিন যদি হয়, অ্যারোমেটিক অ্যামিন এবং তার মধ্যে যদি HNO2 যোগ করো, এখানে আবার দুইটা কেস আছে। একটা কেস হলো টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে, তখন এখান থেকে পাবা হলো বেনজিন N2Cl, এর নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে বা 5 ডিগ্রি সেলসিয়াস চেয়ে বেশি থাকে, সেক্ষেত্রে পাবা হলো ফেনল। তাহলে কক্ষ তাপমাত্রায় তুমি পাবা হলো ফেনল। এই হলো নাইট্রাস অ্যাসিডের সাহায্যে এলিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিনকে পার্থক্য করো। এই যে একটা কম্পাউন্ড তৈরি হইলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এইটার ডিটেলস পড়লেই অ্যামিন শেষ। তাহলে এখন পড়বো হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বা এটা বলা হয় ডায়াজোনিয়াম লবণ। 5 মিনিট পরে শুরু করতেছে।
আচ্ছা দেখো, তো ডায়োজিনাম লবণের প্রস্তুতি তো পড়লাই, যে অ্যামিনের মধ্যে অ্যানিলিনের মধ্যে নাইট্রেস যোগ করবা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হলে এখান থেকে পাবা হলো বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড, একটাই প্রস্তুতি। এবার আসলে বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, তাহলে ডায়াজোনিয়াম লবণ, এক নাম্বার হলো বিজারণ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, এর দুই ধরনের বিজারণ করা যায়, মানে দুই ধরনের বিজারকের সাহায্যে। যদি টিন ক্লোরাইড প্লাস HCl এর সাহায্যে বিজারণ করো, এটা হলো দুর্বল বিজারক। তো দুর্বল বিজারণ করলে তুমি এখান থেকে পাবা বেনজিন NH বন্ড NH2, এর নাম হলো ফিনাইল, এর নাম হলো ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন। আর যদি সবল বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তাহলে এখান থেকে পাবা বেনজিন NH2, অর্থাৎ এনিলিন, এনিলিন। তাহলে বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইডের যদি টিন ক্লোরাইড সহযোগে বিজারণ করো পাবা হইলো ফিনাইল হাইড্রাজিন, যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের মাধ্যমে বিজারণ করো পাবা হইলো এনিলিন। এরপর আসো 2 নাম্বার, শনাক্তকারী বিক্রিয়া। এর আরেকটার নাম হলো কাপলিং বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া। তো এই হলো বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড N2Cl, এর মধ্যে যোগ করবা এই যৌগটা বেনজিন, এই হাইড্রোজেন অর্থ পজিশনের একটা OH, আর একটা বেনজিন, এর নাম হলো বিটা নেফথাল, এর নাম হলো বিটা নেফথাল। বিটা নেফথাল যোগ করলে এই হাইড্রোজেন এই ক্লোরিন এই সেল আকারে বের হয়ে যাবে, তারা পরস্পর যুক্ত হবে। তাহলে পরস্পর যুক্ত হইলে এই হলো বেনজিন, এই হলো N2, এটা দিয়ে আসে এই বেনজিনকে ধরবে। এই বেনজিনের অর্থ পজিশন আছে একটা OH, নিচে আর একটা বেনজিন। এটার কালার হলো অরেঞ্জ। এই কালার দেখে তুমি শনাক্ত করতে পারবা যে যৌগটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল। তাহলে বিটা ন্যাপথল যোগ করলে যদি অরেঞ্জ কালার পাও, তার মানে যৌগটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই জন্য এটা বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের শনাক্তকারী বিক্রিয়া। এবার হচ্ছে 3 নাম্বার, কিছু বিশেষ বিক্রিয়া আছে, এই বিশেষ বিক্রিয়াগুলো সব একসাথে পড়বো। বিশেষ বিক্রিয়া, তো এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, এর মধ্যে যদি যোগ করো H3PO2 মিশ্রিত পানি, তাহলে এইখান থেকে পাবা হইলো বেনজিন, সাথে তৈরি হবে নাইট্রোজেন HCl। যদি এর মধ্যে যোগ করো সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি, তাহলে এইখান থেকে পাবা হইলো ফেনল প্লাস N2 প্লাস HCl। ডায়াজিনাম লবণের বিক্রিয়ার ক্ষেত্রে N2 কমন, সবসময় ডায়াজিনাম লবণের বিক্রিয়ার মধ্যে এটা N2 আকারে বের হয়ে যাবে, নাইট্রোজেনটা N2 আকারে বের হয়ে যাবে। আর ক্লোরিনটা কারোর সাথে যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে যুক্ত হইলে HCl। এই প্রোডাক্ট গুলো কমন। এবার আসো 3 নাম্বার, যদি তুমি যোগ করো Cu2X2 আর হইলো HX, তাহলে এইখানে একটা হ্যালোজেন যে বেনজিনে বসবে, প্লাস N2 আকারে বের হয়ে যাবে, প্লাস হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলে HCl। এই হ্যালোজেনের জায়গায় বসতে পারে ফ্লোরিন,
হ্যালোজেনের স্থলে হইতে পারে ক্লোরিন, ব্রোমিন, হইতে পারে ক্লোরিন, হইতে পারে ব্রোমিন। আয়োডিন হয় না, আয়োডিন হয় না, ফ্লোরিন হয় না। আয়োডিন এবং ফ্লোরিন বানানোর জন্য আলাদা বিক্রিয়া আছে। আয়োডিন যদি বানাতে চাও যোগ করবা Ki, আর 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আপনি সবগুলোতে 100 ডিগ্রি সেলসিয়াস। বেনজিন, আয়োডিন যে এখানে বসে যাবে, আয়োডিন প্লাস N2 প্লাস KCl। যদি এখানে যোগ করো Cu2CN2 আর হলো HCN, তাহলে এইখান থেকে পাবা সায়ানাইড, সায়ানোবেনজিন প্লাস N2 প্লাস HCl। যদি এখানে যোগ করো কপার আর HX, টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে তৈরি হবে এক্স প্লাস N2 প্লাস HCl। এই বিক্রিয়া যেটা লিখলাম এর নাম হইল গেটারমেন বিক্রিয়া। এর নাম হইল গেটারমেন, গেটারমেন বিক্রিয়া। আর উপরে যে তিনটা বিক্রিয়া লিখলাম এর নাম হইল স্যান্ড মেয়ার বিক্রিয়া। স্যান্ড মেয়ার বিক্রিয়া হইলো, গেটারমেন বিক্রিয়া হইলো। বানাইলে আমরা শুধু কোনটা, ফ্লোরোবেনজিনটা। লাস্ট ফ্লোরোবেনজিন বানানোর জন্য দেওয়া লাগবে HBF4। তাহলে HBF4 দিলে এখান থেকে একটা ফ্লোরিন যাবে, ওই স্থানে বসবে, বাকি সব বের হয়ে যাবে, N2 আকারে বেরোবে নাইট্রোজেন প্লাস HCl প্লাস BF3। এই বিক্রিয়ার নাম হইলো, এই বিক্রিয়ার নাম বালস স্কিমেন, বালস স্কিমেন রিয়েকশন। ঠিক আছে, এর মাধ্যমে ডায়োজিনাম ক্লোরাইড শেষ। ডায়োজিনাম ক্লোরাইডের বিক্রিয়া শিখলাম প্রথমত বিজারণ, 2 নম্বর শনাক্তকারী বিক্রিয়া, এবং 3 নম্বর হলো বিশেষ বিক্রিয়া। তো জৈব যৌগ মোটামুটি শেষ, বাকি আছে শুধু বায়ু অণু আর পলিমার, প্রশ্ন আসে না। ঠিক আছে, এই পর্যন্ত।